হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে নেবে এবং যদি প্রশ্নের যদি উত্তর লিখতে অসুবিধে হয় বা যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেব। এবং আর একটা কথা বলে রাখি, যতগুলো আমি এখানে প্রশ্ন দিয়েছি ততগুলো প্রশ্নই কিন্তু ভালোভাবে করতে হবে। আর যদি কারো প্রয়োজন হয় যে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর একটা জায়গায় লিখে একবারে একটা নোট আকারে যদি একটা ভিডিও বানিয়ে দিলে তোমাদের যদি ভালো হয়ে থাকে বা তোমাদের যদি সুবিধে হয় তাহলে সেটাও কমেন্ট করে জানিও, সেটাও আমি তৈরি করে দেব। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন্সগুলো আমি আলোচনা করে দিই। তোমাদের এই সফটওয়্যার ল্যাঙ্গুয়েজের প্রথমেই যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে সফটওয়্যার কাকে বলে। তারপর হচ্ছে নির্দেশ কাকে বলে উদাহরণ দাও। যখন সফটওয়্যার কাকে বলে বলবে, যদি হ্যাঁ আর একটা কথা বলে রাখি, যখন কোনো কিছুর সংজ্ঞা বা কাকে বলে এরকম লিখতে দেবে, যদি তার উদাহরণ থাকে তাহলে অবশ্যই উদাহরণ দিয়ে দেবে। যদি উদাহরণ যদি না বলে পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নেতে যদি বলে যে উদাহরণ দিতে, উদাহরণের কথা যদি উল্লেখ নাও থাকে তাও তোমরা উদাহরণ দিয়ে দেবে যদি সেই সংজ্ঞাটার উদাহরণ থেকে থাকে। যেমন সফটওয়্যার কাকে বলে এর উদাহরণ আছে, তাহলে সফটওয়্যার কাকে বলে লিখে তার উদাহরণও দিয়ে দেবে। তারপর নির্দেশ কাকে বলে উদাহরণ দাও। প্রোগ্রাম কাকে বলে উদাহরণ দাও। প্রোগ্রাম প্রধানত কয়টি অংশ কি কি? একটি উদাহরণের সাহায্যে কম্পিউটারের নির্দেশ, কমান্ড ও প্রোগ্রাম কি তা যথাযথভাবে বুঝিয়ে লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনটা করলে দেখো ওপরের এই 4টে কোশ্চেনের অ্যান্সারও হয়ে যাবে, যে একটি উদাহরণের সাহায্যে কম্পিউটারের নির্দেশ, কমান্ড ও প্রোগ্রাম কি তা বুঝিয়ে লেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু এই ওপরের যে 4টে কোশ্চেনের সাথে কিন্তু রিলেটেড। তারপরের কোশ্চেন আসতে পারে, কত খ্রিস্টাব্দে কে প্রথম সফটওয়্যার শব্দটি ব্যবহার করেছিলেন? এটা এমসিকিউ আসতে পারে বা তোমাদের যে এক কথায় প্রকাশ আছে সেখানেও আসতে পারে। কত খ্রিস্টাব্দে কে প্রথম সফটওয়্যার শব্দটি ব্যবহার করেছিলেন? সফটওয়্যারের প্রয়োজনীয়তা লেখো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার ও কি কি, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ লেখো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রকারভেদরা আছে, হ্যাঁ, ছক কেটে সেইভাবে তোমরা করে দেবে। তারপর হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ লেখো। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ লেখো। ঠিক আছে, তারপর তোমাদের কোশ্চেন আসতে পারে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার ও কী কী? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার ও কী কী? মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য লেখো। মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা ও অসুবিধা লেখো। তারপর কি কোশ্চেন আসতে পারে, অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য লেখো। অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা ও অসুবিধা লেখো। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য লেখো। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা লেখো। আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রকারভেদ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রকারভেদে এই যেগুলো যে আছে, যে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপর হচ্ছে আবার অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভাগগুলো রয়েছে, এইগুলো কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবং দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে পার্থক্যটা আমি লিখতে বলেছি, এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা জিনিসটা কি যদি ভালো করে যদি বুঝে যাই এবং এটা নিয়ে কি কাজ, এদের বৈশিষ্ট্য কি, তাহলেই আমরা পার্থক্য লিখে দিতে পারবো। সেরকমই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও ক্ষেত্র তাই, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এটা জানলেই আমাদের পার্থক্য কিন্তু লেখা হয়ে যাবে। এবং পার্থক্য তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে যে
এদের পার্থক্যগুলো হচ্ছে একটা খাতায় লিখে ভালোভাবে তোমাদের যদি বলে দিলে সুবিধা হয় তাহলে আমি কিন্তু সেটাও করে দেবো, সে বিষয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। এমনকি তোমাদের বইয়েতেও কিন্তু দেয়া রয়েছে এদের পার্থক্যগুলো, ঠিক আছে। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও পার্থক্য লেখো। তারপর কোশ্চেন আসতে পারে সিস্টেম সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার কাকে বলে অবশ্যই উদাহরণ দিয়ে দেবে। সিস্টেম সফটওয়্যারের কাজ লেখো। সিস্টেম সফটওয়্যার কয় প্রকার ও কী কী। ল্যাঙ্গুয়েজ প্রসেসর কাকে বলে, কয়েকটি ল্যাঙ্গুয়েজ প্রসেসরের নাম লেখো। এডিটর কাকে বলে উদাহরণ দাও, এডিটরের কাজ লেখো। এডিটিং কাকে বলে, কিছু ওয়ার্ড প্রসেসিংয়ের এডিটরের নাম লেখো, কিছু সি প্রোগ্রামিং করার এডিটরের নাম লেখো, MS-DOS অপারেটিং সিস্টেমের এডিটরের নাম লেখো। এখান থেকে কিন্তু ছোট কোশ্চেন আসতেই পারে, তোমাদের এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে যে কিছু ওয়ার্ড প্রসেসিং এডিটরের নাম লেখো, 1 নম্বরের হয়তো কিছু 1 নম্বরের কোশ্চেন আসলো। বা এটাও আসতে পারে কিছু সি প্রোগ্রামিং করার এডিটরের নাম লেখো, বা MS-DOS অপারেটিং সিস্টেম এডিটরের নাম লেখো। এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে। তারপরের কোশ্চেন, লিনাক্স বা ইউনিক্স সিস্টেমে সেল প্রোগ্রাম করার এডিটরের নাম লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। লিনাক্স বা ইউনিক্স সিস্টেমে সেল প্রোগ্রাম করার এডিটরের নাম লেখো। তারপর কোশ্চেন আসতে পারে সোর্স কোড বা সোর্স প্রোগ্রাম কাকে বলে। তারপর কোশ্চেন আসতে পারে ট্রান্সলেটর কাকে বলে এবং ট্রান্সলেটরের কাজ লেখো। ট্রান্সলেটর কাকে বলে, ট্রান্সলেটরের কাজ লেখো। তারপর তোমাদের কোশ্চেন আসতে পারে ট্রান্সলেটর কত ধরনের ও কি কি। অ্যাসেম্বলার কাকে বলে, অ্যাসেম্বলারের কাজ লেখো। টু পাস অ্যাসেম্বলার বলতে কি বোঝো, অথবা অ্যাসেম্বলারকে টু পাস অ্যাসেম্বলার বলে কেন, ঠিক আছে। এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। কম্পাইলার কাকে বলে, কম্পাইলেশন কাকে বলে, কম্পাইলারের বৈশিষ্ট্য লেখো। কম্পাইলেশন প্রক্রিয়া কয়টি স্টেজে সম্পন্ন হয়। কম্পাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে যে 7টি স্টেজের প্রয়োজন হয় তাদের নাম লেখো। দেখো ওপরের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু হয়ে গেল যে কম্পাইলেশন প্রক্রিয়া 7টি স্টেজে সম্পন্ন হয়, ঠিক আছে। আর এই কোশ্চেনটা আসতে পারে যে কম্পাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে যে 7টি স্টেজের প্রয়োজন হয় তাদের নাম লেখো। অথবা এরমভাবেও আসতে পারে যে কম্পাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হবার প্রতিটি স্টেজ একটি ছকের সাহায্যে লেখো। যদি এই কোশ্চেনটাও আসে যে কম্পাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে যে 7টি স্টেজের প্রয়োজন হয় তাদের নাম লেখো, অবশ্যই 7টা স্টেপ বাই স্টেপ, যে প্রথম কোন স্টেপটা আসে, তারপরের কোন স্টেপটা আসে, তারপর কোন স্টেপটা, তারপর হচ্ছে কোন স্টেপটা আসে, অর্থাৎ তারপর স্টেপ না কোন স্টেজটা আসে। হ্যাঁ, তাহলে ফার্স্ট যে স্টেজটা আছে সেই স্টেজটার নাম লিখবে, তারপর যে স্টেজটা আছে সেই স্টেজটার নাম লিখবে, এইভাবে লিখে যাবে। এবং সেটা যদি ছক আকারে করে দাও তো ভালোই হবে, ঠিক আছে। এলোমেলোভাবে কিন্তু লিখবে না, প্রতিটা স্টেজকে যেটা ফার্স্ট স্টেজে আছে সেটা ফার্স্টে লিখবে, তারপরের যে স্টেজটা আছে তারপরে সেই স্টেজটা লিখবে, তারপরের যে স্টেজ আছে তারপর সেই স্টেজটা লিখবে, এইভাবে লিখবে। তারপর কোশ্চেন আসতে পারে ইন্টারপ্রিটার কাকে বলে উদাহরণ দাও। ইন্টারপ্রিটারের কাজ লেখো। কম্পাইলার কাকে বলে, কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লেখো। কম্পাইলার ও অ্যাসেম্বলারের মধ্যে বৈশিষ্ট্য লেখো। লিঙ্কার কাকে বলে, লিঙ্কারের কাজ লেখো। সাধারণত কয় ধরনের লিঙ্কিং কাজ সম্পন্ন হতে পারে ও কি কি। সাধারণত কয় ধরনের লিঙ্কিং কাজ সম্পন্ন হতে পারে, সাধারণত কয় ধরনের লিঙ্কিং কাজ সম্পন্ন হতে পারে ও কি কি, ঠিক আছে। তারপর কি, লোডার কাকে বলে, লোডারের কাজগুলো লেখো। ডিবাগার কাকে বলে, ডিবাগিং কাকে বলে। হাই লেভেল প্রোগ্রাম লেখার ক্ষেত্রে যে যে ত্রুটিগুলি দেখা যায় তাদের নাম লেখো। অন্বেষক বা লোকেটারের কাজ লেখো। লোকেটার কাকে বলে, অন্বেষক বা লোকেটার কাকে বলে। এগুলো কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন কিন্তু আসতেই পারে, ঠিক আছে। তাহলে লোডার ও লিঙ্কারের মধ্যে পার্থক্য লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপারেটিং সিস্টেম কাকে বলে, রিসোর্স ম্যানেজার ও ভার্চুয়াল মেশিন কি। অপারেটিং সিস্টেমের কাজ লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপারেটিং সিস্টেমের কাজ। রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ করা হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে কি কি কাজ করা হয়। কত ধরনের অপারেটিং সিস্টেম হতে পারে ও কি কি। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কয় ধরনের ও কি কি। সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম কাকে বলে, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কাকে বলে। দেখো এই দুটো কোশ্চেন দেখে কিন্তু সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কয় প্রকার হয়ে গেল, যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তারপর তোমাদের কোশ্চেন আসতে পারে
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে উদাহরণ দাও। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের কাজ লেখো। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কাজ লেখো। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কাজ লেখো। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রটি অঙ্কন করো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দক্ষ হবে কাজে লাগানোর জন্য কম্পিউটার সিস্টেমে যে গঠন বা বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো কী কী। সময় বিভাজন অপারেটিং সিস্টেম কাকে বলে উদাহরণ দাও। সময় বিভাজন অপারেটিং সিস্টেম কি অ্যালগোরিদম খুবই কার্যকরীভাবে প্রসেসরের সময় ভাগ করে, কি অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটার নাম লিখবে। সময় বিভাজন অপারেটিং সিস্টেমের কাজ লেখো। সময় বিভাজক অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধা লেখো। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আবারও বলছি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে তৈরি করবে। আমার এই যতগুলো আজকে যতগুলো হচ্ছে প্রশ্ন আমি দিয়েছি, সেই ততগুলো প্রশ্ন কিন্তু আমার সেই সমস্ত প্রশ্ন নিয়ে এবং সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে, হ্যাঁ, তাদের ডেফিনেশন নিয়ে, তাদের পুরো জিনিসটা কি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে এবং সেখানে নোটও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি তারপরেও তোমাদের যদি অসুবিধা হয় যে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারছি না, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তার অ্যান্সার করে দেব। রেসপন্স টাইম, তারপরে আবার প্রশ্নে চলে আসি। রেসপন্স টাইম কাকে বলে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের কাজ লেখো। ব্যাচ অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো। বুটিং কাকে বলে। বুটিংয়ের সময় কম্পিউটার সিস্টেম প্রোগ্রামগুলি কোন মেমোরি থেকে কোন মেমোরিতে স্থানান্তরিত হয়। শীতল বুটিং কাকে বলে। উষ্ণ বুটিং কাকে বলে। হ্যাঁ, এটা কিন্তু 1 নম্বরের একটা পার্থক্যের কিন্তু কোশ্চেন চলে আসতে পারে যে শীতল বুটিং ও উষ্ণ বুটিং কাকে বলে। শীতল বুটিং ও উষ্ণ বুটিং কাকে বলে, বা না সরি, শীতল বুটিং ও উষ্ণ বুটিংয়ের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে শীতল বুটিং ও উষ্ণ বুটিংয়ের মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ বুটিং করার সময় কিবোর্ডের কি তিনটি একসঙ্গে প্রেস করা হয়। তারপর কি স্পুলিং কাকে বলে। স্পুলিং শব্দটি কোথা থেকে এসেছে। স্পুল শব্দটির সম্পূর্ণ অর্থ লেখো। স্পুলিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমে যে কাজগুলি সম্পন্ন করে সেগুলি কী কী। স্পুলিংয়ের সুবিধা লেখো। বাফার কাকে বলে। বাফার কোথায় অবস্থান করে। বাফার এরিয়ার সংখ্যা র্যামের মধ্যে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি থাকলে কম্পিউটার সিস্টেমের গতি কী হয়। বাফার এরিয়ার সংখ্যা র্যামের মধ্যে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি থাকলে কম্পিউটার সিস্টেমের গতি কী হয়। এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেন কিন্তু আসতেই পারে। বাফার পদ্ধতি কেন ব্যবহৃত হয়। ভার্চুয়াল মেমোরি কাকে বলে। পেজ বা সেগমেন্ট কাকে বলে। কিছু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের নাম লেখো। পেজ, অথবা এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, পেজ বা যৌক্তিকভাবে ভাগ করা ছোট ছোট অংশগুলি র্যাম বা ফিজিক্যাল মেমোরিতে নিয়ে আসা অথবা ফিজিক্যাল মেমোরি থেকে বের করার জন্য কী কী পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ব্যবহৃত করা হয়ে থাকে। ভার্চুয়াল মেমোরির সুবিধা অসুবিধা লেখো। স্পুলিং ও বাফারিংয়ের মধ্যে পার্থক্য লেখো। ফাইল কাকে বলে। ফাইলের নামকরণের জন্য যে সমস্ত সংখ্যা বা অক্ষর ব্যবহৃত হয় সেগুলো কী কী। ফাইলের নামকরণের কয়টি অংশ কী কী। ফাইলের প্রাইমারি অংশ এবং সেকেন্ডারি অংশ বলতে কী বোঝো। উদাহরণের সাহায্যে ফাইলের প্রাইমারি অংশ এবং সেকেন্ডারি অংশ কাকে বলে বুঝিয়ে দাও। ঠিক আছে, তারপরের কোশ্চেন আবার ফাইল এক্সটেনশন বলতে কী বোঝো। ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, এক্সিকিউটেবল ফাইল, ব্যাচ ফাইল, টেক্সট ফাইল, স্প্রেডশিট বা এক্সেল ফাইল, সিস্টেম ফাইলের এক্সটেনশনের নাম লেখো। এখান থেকে কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসতেই পারে। ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের এক্সটেনশনের নাম লেখো, এরকম একটা কোশ্চেন চলে এলো। বা এক্সিকিউটেবল ফাইলের এক্সটেনশনের নাম লেখো, বা স্প্রেডশিট বা এক্সেল ফাইলের এক্সটেনশনের নাম লেখো, এরকম কিন্তু কোশ্চেন আসতেই পারে। তারপর কি প্রোগ্রাম ফাইল বলতে কী বোঝো। সিস্টেম প্রোগ্রাম ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ফাইলের কাজ লেখো। ডেটা ফাইল কাকে বলে। মাস্টার ফাইল কাকে বলে। ট্রানজাকশান ফাইল কাকে বলে। ব্যাকআপ ফাইল কাকে বলে। এই সমস্ত ফাইলগুলো একটুখানি তোমরা পড়ে নেবে এবং এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে ডেটা ফাইল কাকে বলে, উদাহরণ দিয়ে দিলে একটা, বা ট্রানজাকশান ফাইল কাকে বলে, মাস্টার ফাইল কাকে বলে, ব্যাকআপ ফাইল কাকে বলে, এগুলো করে রাখতে হবে। তারপর হচ্ছে ডিরেক্টরি কাকে বলে। কোনো ডিরেক্টরিতে সঞ্চিত ফাইলগুলি সম্পর্কে কী কী তথ্য পাওয়া যায়। সাব ডিরেক্টরি কাকে বলে, অবশ্যই উদাহরণ দেবে। রুট ডিরেক্টরি কাকে বলে, অবশ্যই উদাহরণ দেবে। ডিরেক্টরির মাধ্যমে কী কী কাজ করা হয়, কত ধরনের ডিরেক্টরি স্ট্রাকচার হয়ে থাকে ও কী কী। একস্তরীয় ডিরেক্টরি স্ট্রাকচার বলতে কী বোঝো, অবশ্যই সংজ্ঞা দিয়ে তার উদাহরণ দিয়ে দেবে।
দ্বিস্তরীয় ডিরেক্টরি স্ট্রাকচার বলতে কি বোঝো, বহুস্তরীয় ডিরেক্টরি স্ট্রাকচার বলতে কি বোঝো, দুটোরই কিন্তু সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে দেবে। তারপর ফাইল ও ডিরেক্টরির মধ্যে পার্থক্য লেখো, ফোল্ডার কাকে বলে, ফোল্ডারের বৈশিষ্ট্য লেখো, ফোল্ডারের ব্যবহার লেখো, ডিরেক্টরি ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লেখো, পাথ কাকে বলে, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে পাথ নেমের সর্বোচ্চ আকার ড্যাশটি অক্ষর পর্যন্ত হয়ে থাকে, ড্যাশটি অক্ষর পর্যন্ত হয়ে থাকে, এটা শূন্যস্থান পূরণ একটা আসতেই পারে। ফাইল অর্গানাইজেশন কাকে বলে, ফাইল অর্গানাইজেশন কাকে বলে, ফাইল অর্গানাইজেশনের মাধ্যমে কি কি কাজ করা হয়, কত ধরনের ফাইল অর্গানাইজেশন হয় ও কি কি, হিপ বা পাইল ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝো, হিপ বা পাইল ফাইল অর্গানাইজেশনের সুবিধা অসুবিধা লেখো। অনুক্রমিক ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝো, অবশ্যই কিন্তু এদের উদাহরণ দিয়ে দেবে, মানে ওই যে ছবিগুলো আছে আমি ছবিগুলো এঁকে এঁকে যেটা বুঝিয়েছিলাম আমার ভিডিওতে দেখবে, এর এই ফাইল অর্গানাইজেশনের ভিডিওতে দেখবে একদম প্রত্যেকটা ফাইল কাকে বলে লিখে ছবি দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে, সেইগুলো লিখলেই হবে। ঠিক আছে, তারপর অনুক্রমিক ফাইল অর্গানাইজেশনের সুবিধা অসুবিধা লেখো। ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝো, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশনের সুবিধা অসুবিধা লেখো। হ্যাশড বা ডাইরেক্ট সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝো, হ্যাশড বা ডাইরেক্ট সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশনের সুবিধা অসুবিধা লেখো। আর অনুক্রমিক ও র্যান্ডম ফাইল অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এগুলো করে নাও। এরপর হচ্ছে আরও কিছু আমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে আরও কিছু প্রশ্ন দিয়ে দেবো, তাহলে এই চ্যাপ্টারের প্রশ্ন মোটামুটি শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারের প্রশ্ন শেষ হয়ে গেলে আমি এরপর হচ্ছে আবার একটা অন্য চ্যাপ্টারেরও এরকম কিছু প্রশ্ন দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকবে। আর এরকম তোমাদের যদি এরকম যদি প্রশ্ন যদি আরও যদি প্রয়োজন হয়ে থাকে পরীক্ষার জন্য, আরও যদি অন্য কিছু ধরনের যদি প্রশ্নের যদি প্রয়োজন হয়ে থাকে, বা তোমাদের যদি এরকম মনে হয় যে কিছু আমাদের ছোট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ রেডি করার জন্য কিছু প্রশ্নের এবং তার উত্তরের দরকার, বা বা তোমাদের যে আর 1 নম্বরের যে কোশ্চেনগুলো পড়ে সেসবের কিছু অ্যান্সার করার জন্য তার প্রশ্ন এবং উত্তর দুটোই প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তারও আমি যে চ্যাপ্টারের প্রয়োজন বলবে সেই চ্যাপ্টারেরই আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।